হলমার্ক কেলেঙ্কারি ঘটনায় দায়ীদের শাস্তি চাইলেও সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের পক্ষে সাফাই গাইলেন এফবিসিসিআই সভাপতি। সাগররুনি খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ বন্ধ করতে মাহফুজুরের আবেদন খারিজ করে দিল আদালত। ৭১ গোলাম আজম মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে তাদের নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন ট্রাইব্যুনালকে সুলতানা কামাল। আসসালামু আলাইকুম, শারমিন সুইটি আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হলমার্ক গ্রুপ ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন এফবিসিসির সভাপতি এ কে আজাদ। সোমবার সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করলেও এই কেলেঙ্কারির সঙ্গে পরিচালনা পরিষদ দায়ী নয় বলে মন্তব্য করেন। পাশাপাশি বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকেও নজর দেওয়ার সুপারিশ করেন তিনি। সঞ্জয় অধিকারী রিপোর্ট। হলমার্কের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে তা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এতে এফবিসিসিআই সভাপতি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তার কারণে প্রকৃত ব্যবসায়ীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। এর প্রতিকার করতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। ব্যাংক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়াতে এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। হলমার্ক গ্রুপ সহ যেসব ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংক থেকে অসাধুভাবে টাকা নিয়েছে এবং যেসব দুর্নীতিপরায়ণ ব্যাংক কর্মকর্তা এই কাজে সহায়তা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্থানীয় বিল পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলো অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ীদের প্রায় ৩,০০০ কোটি টাকা পড়ে আছে জানিয়ে তিনি ব্যাংকগুলোর উপর থেকে সরকারের হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানান। বর্তমানে বিভিন্ন ব্যাংককে ইনল্যান্ড ব্যাংক টু ব্যাংক এলসির মাধ্যমে যেসব ডকুমেন্ট নেগোসিয়েশন হয়ে থাকে সেগুলো বন্ধ আছে। তার কারণে প্রায় ৩,০০০ কোটি টাকা ছাড়ের অপেক্ষায় রয়েছে। সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক কোম্পানি আইনের অধীনে লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছে। আমরা এই ধরনের কোম্পানিগুলোতে সরকারি হস্তক্ষেপ বন্ধের প্রস্তাব করছি। তবে হলমার্ক কেলেঙ্কারিতে ব্যাংক কর্মকর্তাদের দায়ী করলেও তিনি পরিচালনা পর্ষদের উপর পুরোপুরি দোষ চাপাতে নারাজ। এই মুহূর্তে পরিচালনা পর্ষদকে দায়ী করতে পারছি না। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দুর্নীতির জবাব না দিয়ে অর্থমন্ত্রী পালিয়ে যাবার পথ খুঁজে পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে ৯০ ছাত্র নেতাদের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে অপর অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, অর্থমন্ত্রীর কাছে ৪,০০০ কোটি টাকার চেয়ে বেশি টাকা আত্মসাতের তথ্য রয়েছে। রিপোর্ট করছেন আহমেদ আলী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের চতুর্থ কারামুক্তি বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ৯০ ছাত্রনেতা সংসদ। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থমন্ত্রীকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাটের জবাবদিহি করতে হবে। আমাদের অর্থমন্ত্রী সাহেব কালকে খুব কষ্ট সহকারে বলেছেন, ৯ মাস ধরে চেষ্টা করছি পালিয়ে যেতে। পালিয়ে আপনি যেতে পারবেন না। যে হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজারে আমার দুস্থ গরিব মানুষদের থেকে লুট করে নিয়েছেন, এই ব্যাংকের নাম করে, ঋণ দেওয়ার নাম করে যে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন, আমাদের জনগণের পকেট কেটে এই ডেস্টিনি আর হলমার্কের মতো কোম্পানিগুলো যে জনগণকে নিঃস্ব ভিক্ষুকে পরিণত করছে, তার জবাবদিহি আপনাদেরকে করতে হবে, আপনাকে করতে হবে। অন্যদিকে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় এম কে আনোয়ার বলেন, অর্থমন্ত্রীর কাছে ৪,০০০ কোটি টাকার চেয়ে বেশি টাকা আত্মসাতের খবর আছে বলেই এই ঘটনাকে তিনি ছোট বলে মন্তব্য করেছেন। সে বাধাগ্রস্ত করেছেন আওয়ামী লীগ এবং তাদের সাথীরা। আহমদ অনিক, ২১ টেলিভিশন, ঢাকা। সাগররুনি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাবেশের নিষেধাজ্ঞা চেয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের করা আবেদন খারিজ করে দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক। সাগররুনি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সংগঠনগুলো ডাকা আগামী ১১, ১৬ ও ২৬ সেপ্টেম্বরের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা চেয়ে সোমবার সকালে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন মাহফুজুর রহমান। উল্লেখিত দিনগুলোতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে।
বিকেলে বিচারক ফজলে এলাহি ভূঁইয়া আবেদনটি খারিজ করে দেন। ওই মামলায় মোট ৫৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়। ৭১ গোলাম আজম মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে তাদের নির্মূল এবং পাকিস্তানের অখণ্ডতা রক্ষাই ইসলাম রক্ষা বলে প্রচারণা চালাতেন বলে সাক্ষী দিয়েছেন সুলতানা কামাল। এজন্য গোলাম আজম টিক্কা খানের প্রশংসা কুড়িয়েছেন বলে জানান তিনি। তবে সুলতানা কামালের সাক্ষ্যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, বরং শুধু কিছু সাধারণ মন্তব্য আছে বলে জানায় আসামি পক্ষের আইনজীবীরা। রিপোর্ট করছেন নাদিয়া শারমিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দিতে এসে সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধে পত্রপত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের সাংগঠনিক নেতৃত্বে একটি নাম বারবার এসেছে, আর তা হল গোলাম আজম। তিনি শান্তি কমিটি গঠন, রাজাকার, আলবদর, আলসামস বাহিনীর গঠন, দেশের অভ্যন্তরে পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, লুট এই কর্মকাণ্ডে তার এই বাহিনীকে তিনি ব্যবহার করেছেন এবং পাকিস্তানি জেনারেলরা টিক্কা খান সহ সকলেই এই কারণে তাকে তার প্রশংসা করেছেন। তবে সুলতানা কামালের সাক্ষ্যে কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই বলে অভিযোগ আসামি পক্ষের আইনজীবীদের। মিসেস সুলতানা কামাল যে সমস্ত কথা বলেছেন আসলে সব সাধারণ কথা। সুলতানা কামালের সাক্ষ্যের পরবর্তী দিন ধার্য হয় মঙ্গলবার। এদিকে একই ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাইদের তৃতীয় সাফাই সাক্ষী নুরুল হককে জেরা করা হবে মঙ্গলবার। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী শাহরিয়ার কবিরকে জেরার পরবর্তী দিন ধার্য হয়েছে ১৩ সেপ্টেম্বর। মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষী হাসানুজ্জামানকে আগামী ১২ সেপ্টেম্বর এবং আব্দুল আলিমের বিরুদ্ধে সাক্ষী সাইদুর রহমানকে ১৭ সেপ্টেম্বর জেরা করবে আসামিপক্ষ। এদিকে কাদের মোল্লার বিরুদ্ধে নবম সাক্ষী আমির হোসেন মোল্লার জেরা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। এছাড়া সাজ্জাদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পিটিশনে ব্যাখ্যা দেওয়ার জন্য ১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। নাদিয়া শারমিন, ২১শে টেলিভিশন, ঢাকা। ২ মাসেরও বেশি সময় পর শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ক্লাস। সকালে ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বুয়েট শিক্ষক সমিতির বৈঠকেও শনিবার থেকে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। টানা অচল অবস্থার পর ক্লাস শুরুর ঘোষণায় স্বস্তিতে শিক্ষার্থীরাও। রাজীব দত্তের রিপোর্ট। অবশেষে কাটছে বুয়েটের অচল অবস্থা। উপাচার্যের পদত্যাগের পর ক্লাস শুরুই ছিল প্রধান বিষয়। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের ডিনরা বৈঠকে বসেন। বৈঠকে একাডেমিক ক্যালেন্ডারের খসড়া তৈরি করা হয়। আমরা আমাদেরটা দেবো, তারপর ওনার কাজে উনি করবেন। ওনার উপরে তো আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না। আমরা কাজ তৈরি করতেছি আমাদের একাডেমিক কাউন্সিল একাডেমিক প্রোগ্রাম, যাতে করে এটা শনিবার থেকে ক্লাস শুরু হয় আর কি। শনিবারকে সামনে ক্লাস শুরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদের পক্ষ থেকে আমরা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ বা অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় আছি যে কখন তারা আমাদেরকে একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করে ক্লাসে ডাকবেন। আমরা ক্লাসে যাওয়ার জন্য এখন পর্যন্ত প্রস্তুত। বিকেলে বুয়েট শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভা শেষে আগামী শনিবার ক্লাসে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক। আলোচনা শেষে আমরা শনিবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আমরা অ্যাবসলিউটলি রেডি। আমরা স্টুডেন্টদের সাথে আমাদের কথা হয়েছে, দে আর অলসো রেডি। এদিকে বুয়েটের স্বার্থে পদ ছেড়েছেন বলে জানিয়েছেন অব্যাহতি পাওয়া উপাচার্য। কেন এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে? রাজীব দত্ত, ২১শে টেলিভিশন, ঢাকা। পুরনো নিয়মেই মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের একক বেঞ্চ এই নির্দেশ দেয়। তবে আগামীতে ভর্তি পরীক্ষা কি নিয়মে হবে সেই সিদ্ধান্ত রিট আবেদনের শুনানির পর নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে ২৭ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী আবেদনটি গ্রহণ করে আগের নিয়মে ভর্তি পরীক্ষার নির্দেশ দিলেও কনিষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল আবেদনটি খারিজ করে দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি। এদিকে ২৩ নভেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সরকার। অনতিবিলম্বে যাতে পূর্বের নিয়ম অনুযায়ী পরীক্ষার মাধ্যমে এদেরকে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয় এবং পরবর্তী বছরগুলিতে কি পদ্ধতিতে অ্যাডমিশন টেস্ট হবে বা ভর্তি প্রক্রিয়া হবে সেটা রিট শুনানির পরেই সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পিলখানা বিদ্রোহে হতাহতের তথ্য গোপন করেছিলেন তৎকালীন ডিএডি তৌহিদ। পিলখানা হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আজ এই কথা জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তবে আসামি পক্ষের আইনজীবীরা বললেন, হতাহতের ঘটনা জানা সত্ত্বেও সাক্ষী নিজেই প্রধানমন্ত্রীকে অবহিত না করে তথ্য গোপন করেন। রিপোর্ট করছেন দিলশাদ আলী।
পিলখানা হত্যা মামলা সাক্ষ্য শেষে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের হুইপ মির্জা আজমকে সঙ্গে নিয়ে পিলখানায় যান। সেখান থেকে তৎকালীন ডিএডি তৌহিদ ও ডিএডি রহিম সহ 14 জনের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান আলোচনা করতে। সে সময় ডিএডি তৌহিদ প্রধানমন্ত্রীর কাছে তথ্য গোপন করেন বলে জানান তিনি। তারা বলেছে ডিএডি তৌহিদের নেতৃত্বে যে সবাই ভালো আছে এবং পরিবার অফিসার এবং পরিবাররা সব এক জায়গায় আছে। এই মিথ্যা তথ্য তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিনকে দিয়েছিল। তবে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, সাক্ষী নিজেই প্রধানমন্ত্রীর কাছে হতাহতের তথ্য গোপন করেন। জনাব নানক সাহেব আজকে সাক্ষী দিয়েছেন, তার জবানবন্দিতে পরিষ্কার তিনি আয়োর কাছে বলেছিলেন যে তিনি 9:30টার সময় হতাহতের ঘটনা জানেন। সেই বিষয়টা 12-14 জনের প্রতিনিধি দল গোপন করেন নাই, বরঞ্চ আজকের সাক্ষী তিনি এই বিষয়টা জানা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকের পূর্বে তিনি গোপন করেছেন এবং তিনি সেই গোপনের কথাটা আজকেও মাননীয় আদালতের কাছে এই তথ্যটা গোপন করেছেন। আমরা সেটা বলেছি। পিলখানা হত্যা মামলায় 850 জন আসামির মধ্যে এদিন হাজির ছিলেন 820 জন আসামি। তিলশাদ অ্যানি, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়েছে ছাত্রদলের 3 কর্মী। এর জন্য ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপির ছাত্র সংগঠনটি। সোমবার দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কাছে ছাত্রদল কর্মীরা হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের। ওই বৈঠকে কথা জানতে পেরে আগে থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল ছাত্রলীগ। ওই সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী খোঁজ নিতে গেলে তারা মারধর করে। আহতরা হলেন আব্বাস আলী, সোহাগ ও রাশেদ। পরে প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এই হামলার শাস্তি দাবি করেন ছাত্রদল সভাপতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ছাত্রদলের গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ AHM হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না এ অভিযোগ গঠন করেন। আসামিরা হলেন মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে JM মবিন, সালেহিন ওরফে সালাউদ্দিন এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব। এরা সবাই নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ JMBর বিভিন্ন পর্যায়ের নেতা। এই মামলায় নূর মোহাম্মদ শামীম পলাতক। বিমানে ত্রিমুখী টানাপোড়েনে এবার অনিশ্চয়তায় পড়তে পারেন কয়েক হাজার হজযাত্রী। নিজস্ব না ভাড়া করা বিমানে হজযাত্রী পরিবহন করা হবে তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে পরিচালনা পর্ষদ। তবে ব্যবস্থাপনা পরিচালকের দাবি, এবছর সুষ্ঠুভাবে হজযাত্রী পরিবহনে প্রস্তুত বিমান। ইলিয়াস হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। গত বছর প্রায় ৭৫,০০০ বাংলাদেশি হজ পালন করেন। এর মধ্যে ৩৬,০০০ হজযাত্রী পরিবহন করে বাংলাদেশ বিমান। আর এর জন্য বিমানকে ভাড়া করতে হয় 2টি উড়োজাহাজ। এরপরও হজযাত্রী পরিবহন করতে হিমশিম খেতে হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। এবছর ১,১৩,০০০ হজযাত্রীর মধ্যে বিমানের ঘাড়ে দায়িত্ব পড়েছে ৫৫,০০০ যাত্রী পরিবহনের। কিন্তু গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ যাত্রী পরিবহনের জন্য এ পর্যন্ত ভাড়া করেছে মাত্র 1টি উড়োজাহাজ। এমন বাস্তবতায় হজযাত্রী পরিবহনে হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন খোদ বিমানের সিবিএ নেতারা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় হজ অপারেশন। এবার আমরা কিন্তু উৎকণ্ঠিত এই কারণে, গত বছর আমরা ৩৫,০০০ হাজি পরিচালনা করেছি, তখন কিন্তু আমরা জাহাজ ভাড়া করেছি এবং আমাদের এই বহরে এই প্লেনগুলোই ছিল। তাহলে আমরা ৩৫,০০০-এর জন্য কেন জাহাজ ভাড়া করেছিলাম? তবে কর্তৃপক্ষের দাবি, প্রতি বছরই বিভিন্ন ধরনের আশঙ্কার কথা বলা হলেও বরাবরই হজযাত্রী পরিবহনে সফলতা দেখিয়েছে বিমান। এবারও তার ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের। অলরেডি আমাদের হজ শিডিউল বানিয়েছি, এটা আমরা সাবমিটও করেছি এবং আমরা যতদূর জানি যে আমাদের ১১০টা হজ ফ্লাইটের যে শিডিউল, সেটা সৌদি কর্তৃপক্ষ অনুমোদন করেছেন। এগুলো মিলে যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ৫৬,৫০০ হজযাত্রী পরিবহনের, সে দায়িত্ব আমরা সফলভাবে পালন করতে পারব।
আগামী 17 সেপ্টেম্বর প্রথম হজ ফ্লাইট শুরু হবার কথা রয়েছে। এবছর ভাড়া করা একটি বোয়িং 747 সহ নিজস্ব দুটি বোয়িং 777 ছাড়াও নিয়মিত রুট কাটছাট করে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে বিমানের। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দীর্ঘ 4 ঘণ্টা সমঝোতা বৈঠকের পর চট্টগ্রাম কাস্টমসের অচল অবস্থার অবসান হয়েছে। বিকেল 4টা থেকে কাস্টমস হাউসে আবারও পুরোদমে শুরু হয় শুল্কায়ন কার্যক্রম। সংকট নিরসনে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের নির্দেশে 3 সদস্য প্রতিনিধি দল চট্টগ্রামে পাঠানো হয়। তাদের সঙ্গে কাস্টমস কর্মকর্তা, C&F এজেন্ট অ্যাসোসিয়েশন নেতা ও বন্দর ব্যবহারকারী স্টেক হোল্ডারদের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। কাস্টমস হাউস কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ এনে 6 দফা দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন C&F। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ব্রিটেনের প্রিন্স হ্যারিকে যেকোনো উপায়ে হত্যা অথবা অপহরণের হুমকি দিয়েছে তালেবানরা। এজন্য হেলমান্দ প্রদেশে তালেবান কমান্ডারদের যাবতীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানান, প্রিন্স হ্যারিকে অপহরণ অথবা হত্যা করতে এবার সর্বশক্তি প্রয়োগ করা হবে। 4 বছর আগে তালেবানদের হত্যার হুমকির মুখে মিশন সংক্ষিপ্ত করে হ্যারিকে ব্রিটেনে ফেরত পাঠানো হয়। আফগানিস্তানে 4 মাসের সেনা অভিযানে অংশ নিতে গেল সপ্তাহে আফগানিস্তান পৌঁছান ডায়ানা পুত্র প্রিন্স হ্যারি। সংঘাতময় হেলমান্দ প্রদেশে নেটো বাহিনী হেলিকপ্টার পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ রাজ পরিবারের এই উত্তরাধিকারী। এদিকে আফগানিস্তানে কুন্দুজে আত্মঘাতী বোমা হামলায় 11 পুলিশ সহ 16 জন নিহত হয়েছে। আর বিতর্কিত বাগরাম কারাগারের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে আফগানিস্তানের কাছে। এবার খেলার খবর। টি-20তে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে পাকিস্তান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে 3 ম্যাচের সিরিজ জিতে নিয়েছে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে অজিদের 89 রানে অল আউট করে সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জিতেছে সুপার ওভারের নাটকীয়তা আর রোমাঞ্চ পেরিয়ে। বাহাতে চোটের কারণে শেষ ম্যাচেও মাঠের বাইরে থাকতে হতে পারে শহীদ আফ্রিদিকে। দ্বিতীয় ম্যাচে চোট পেলেও সাইদ আজমলের খেলার সম্ভাবনা বেশি। অন্যদিকে অজিদের লক্ষ্য থাকবে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা পেতে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দায়ীদের শাস্তি চাইলেও সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের পক্ষে সাফাই গাইলেন FBCCR সভাপতি। সাগর রুনি খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ বন্ধ করতে মাহফুজুরের আবেদন খারিজ করে দিল আদালত। 71-এ গোলাম আজম মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে তাদের নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন ট্রাইব্যুনালকে সুলতানা কামাল। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে